মায়ু পড়ি না? পিছন ফিরে তাকানোটাকেই মৌরাক্ষীর বুকটা ধক করে ওঠে এবং হার্টবিটটা যেন কয়েকশো গুণে বেড়ে গেল। কারণ এই নেমে তাকে একজনই ডাকত, আর সে হলো তা নীলাকাশ। কিন্তু সেখানে কোথা থেকে আসবে? তার অজান্তেই মৌরাক্ষীর চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে। কি ময়ূরাক্ষী রায়চৌধুরী, আমার মায়ু পড়ি? থাকাবি না আমার দিকে, নাকি আজও নিজেকে সামলে নিয়ে তারপর আমার সঙ্গে কথা বলবি, সেই কলেজের প্রথম দিনের মতো? মৌরাক্ষী আস্তে করে পিছন ফিরে তাকালো। আজও সেই কাজল ছাড়া ঘন পাপড়িতে ঘেরা হরিণের ন্যায় চক্ষু দেয়, ঘন ভ্রুজগল, সেই সৌন্দর্য। তবে সৌন্দর্য আরও বাড়ি তোলে তোর ঠোঁটের নিচের ওই ছোট্ট তিলটা। নীল একদৃষ্টে মৌরাক্ষীর মুখের দিকে তাকিয়ে রয়েছে, যেন কতদিনের তৃষ্ণার্ত নিবারণ করছে। আর এদিকে মৌরাক্ষী মনে মনে ভাবছে, মানুষটা আজও একই রকম আছে, আজও সেই একই রকম সুন্দর। আমি তার চোখে। আমার সৌন্দর্য নিয়ে কবিতা বলা কিচ্ছু পাল্টায়নি, শুধু পাল্টে গেছে সময় আর পরিস্থিতি। নীল বিষণ্ণ মুখ নিয়ে বলে ওঠে, কিরে, সে কি তোকে আমার থেকে বেশি ভালোবাসে নাকি? মৌরাক্ষী কি বলবে বুঝতে পারছে না। এত বছর পর মানুষটার সাথে এইভাবে দেখা হয়ে যাবে, তা তো কল্পনার অতীত। কিরে, কথা বল। তোর কণ্ঠস্বর শোনার জন্য অধীর আগ্রহে তোর মুখ পানে আমি চেয়ে আছি তো প্রিয়া। তুই একটুও বদলাসনি, সেই আগের মতো আছিস। নীল ভাবলেশীনভাবে বলে ওঠে, কে বলেছে আমি বদলাইনি? দেখ, আগের থেকে বড় বড় চুল, দুঃখী দুঃখী মুখ, আর মুখ ভর্তি দাড়ি। তা চুল কাটার কি সময় নেই, নাকি আবার কারো বিরহে এরকম দেবদাস ভাব? আসলে কি বলতো, অ্যালবাম সিঙ্গারদের এরকম মুখ বানিয়ে রাখতে হয় বুঝলি, তা না হলে ঠিক মানায় না। কেউ গানই শুনতে চায় না, তাই এরকম লোক আর কি। তা তুই এখানে কি করছিলি? এই তো তোকে দেখতে চলে এলাম। বাজে বকিস না। আচ্ছা, তোর আমার কথা বাজে পড়ে মনে হয়, তাই না? ময়ূর হাস্যোজ্জ্বল চেহারাটা যেন কেমন ফ্যাকসে হয়ে গেল। আচ্ছা, বাদ দে তো এসব কথা। এখন বল তুই কেমন আছিস? অবশ্য তুই তো ভালোই থাকবি, আমিও না কি সব যে প্রশ্ন করি না পোকার মতো। তুই কেমন আছিস? যেমনটা রেখে গিয়েছিলি ঠিক তেমনই আছি। বিয়ে করেছিস? হ্যাঁ, বাদ দে না এসব কথা। বল, তুই এখানে কি করছিলি? মায়ু যথাসম্ভব স্বাভাবিকভাবে বলে ওঠে, দেখ না, আমি আমার হাজবেন্ডের কাছে যাচ্ছি, কিন্তু এই বৃষ্টির জন্য ফ্লাইট বলছে 4 আওয়ার লেট, তাই এয়ারপোর্টে অপেক্ষা করতে হচ্ছে। আর তুই বললি না তো এখানে কেন? নীলের মুখে যেন বিস্ময়ের হাসি ফুটে ওঠে, কিন্তু তা মৌরাক্ষীর আড়ালে। নীল বলে ওঠে, যদি বলি তোকে থেকে কলকাতা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি, তবে? মায়ু অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রয়েছে। আরে তোর, তুই বিশ্বাস করে নিলি? আমার কথা দেখছি আজ এত সিরিয়াস হয় না, আর অভ্যেসটা তোর গেল না, তাই না? বল না কোথায় যাচ্ছিস? আমিও যাচ্ছি কলকাতা, কিন্তু এই ওয়েদার খারাপের জন্য আমারও ফ্লাইট লেট। জানিস এটাকে কি বলে? কি? ইটস কল ডেস্টিনি। দেখ, আজই আমি কলকাতায় ফিরছি, আর তুইও তোর হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আর দেখ, তা আবার একই সঙ্গে দুজনের ফ্লাইট লেট। আর দেখ, প্রকৃতিও চাইছে কিন্তু আমাদের আবার দেখা হোক। মায়ু মাথা নিচু করে চুপচাপ নীলের কথাগুলো শুনছিল। সেও তো খুব অবাক, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে নীল বলে ওঠে, চল না কোথাও বসে কথা বলি। আজ তো দুজনের একই সঙ্গে অনেক টাইম আছে, কিছু টাইম একসঙ্গে স্পেন্ড করি। নীলের কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নীল ব্যাপারটা বুঝতে পেরে বলে, শুধু কথা বলবো। কতদিন পর দেখা বলতো, বন্ধুর সাথে কথা বলতেই পারি, তাই না? আর এটা তো কলকাতা না যে তোর আজও আনইজি ফিল হবে। তোর এই স্বভাবের পরিবর্তন আর হলো না, তাই না? আচ্ছা, তুই তোর বরের সঙ্গে বেরিয়ে কি করিস? হ্যাঁ, এভাবেই আনইজি ফিল করিস? মায়ু নীলের দিকে ভ্রুচুকল কিঞ্চিত কুচকে তাকিয়ে রয়েছে। মায়ু আর কোনো কথা বলল না। নীল আর মৌরাকি দুজনে এয়ারপোর্টের একটা কফি শপে গেল। কি খাবি বল? তোর প্রিয় ক্যাপাচিনো? আশা করি পছন্দটা আগের মতোই আছে। মায়ু নির্লিপ্তভাবে নীলের দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে ভাবছে, এখনো আমার পছন্দগুলো ওর মনে আছে।
কী রে, কী ভাবছিস এত? তোর পছন্দগুলো এখন আমার মনে আছে, বুঝেছিস পাগলি? মায়ু আর চুপ থাকতে না পেরে বলে ওঠে, তোর তো সেই ডিম টোস্ট, তাই না? আজও বদলালি না। কফি শপে এসে ডিম টোস্ট ভাবা যায়? জীবনেও কফি খাস না, কিন্তু কফি শপে আসা লাগবে, তাই না? তুই বুঝবে না রে, কফি শপে এসে কফি না খাওয়ার মজাটাই আলাদা। নীল একজন ওয়েটারকে ডেকে একটা কফি আর একটা ডিম টোস্ট দিয়ে যেতে বলল। তারপর বল, তোর সংসার কেমন চলছে? তুই ভালো আছিস তো? মায়ু কি বলবে বুঝতে পারছে না। কি করে নীল এতটা স্বাভাবিক আচরণ করছে সেটা দেখে মায়ু পুরো হতভম্ব। মায়ু নীলের প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করল। তুই বিয়ে করিসনি কেন? নীল মৌরাক্ষীর এমন প্রশ্নে উচ্চস্বরে হেসে ওঠে আর চাপা স্বরে বলে ওঠে, কথা তো ছিল যে একসঙ্গে দুজনে সিমলায় বরফ বৃষ্টিতে ভেজার। অপূর্ব এক প্রভাতে পুষ্করিণীর তীরে নির্জন পথে হাতে হাত বন্দি করে মরুমরিচিকা বিমুখী তৃষ্ণাত্ম পাখির ন্যায় পথে অগ্রসর হবার। সকালবেলা চঞ্চল রোদ আর বিকেলে শান্ত মেঘাকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরন্ত বিকালটা কাটানোর। এইটুকু বলে নীল মাথা নিচু করে বসে রইল। নীল হঠাৎ করে বলে ওঠে, তাহলে বল, সেই জায়গাটা কি করে অন্য কাউকে দিই? কিন্তু আমি যে অন্য কাউকে দিয়ে দিয়েছি। সত্যি কি দিতে পেরেছিস? মায়ু চুপ, কোনো উত্তর নেই যে তার কাছে। কি উত্তর দেবে সে? সত্যি কি দিতে পেরেছে সে? কারোর মুখে কোনো কথা নেই। এইভাবে যে কত সময় পার হয়ে গেছে তা কারো জানা নেই। নীরবতা উপেক্ষা করে নীল বলে ওঠে, চল, তোর যদি খাওয়া হয়ে যায় তাহলে একটু বোম্বে শহরটা তোর সঙ্গে হেঁটে আসি। এই আশপাশটা, বেশ দূরে যাব না, আবার ফিরতে হবে তো ফ্লাইটের জন্য। ইটস এ রিকোয়েস্ট। কবে আবার দেখা হয়, তাই না? একটু স্মৃতি ধরে রাখি না মনের ক্যানভাসে। কি বলিস, মন্দ হবে না আইডিয়াটা, তাই না? মায়ু আর নীল আস্তে করে চেয়ার ছেড়ে উঠে কফি শপ থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। দুজনে পাশাপাশি হাঁটছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। মৌরাকি যেন কত কথা বলতে চায়, কিন্তু সব কথা যেন কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে। মৌরাকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, বিয়েটা এবার করে নে। হাসালি বটে। আমি যদি কাউকে তার সম্পূর্ণ জায়গাটা দিতেই না পারি তাহলে তার প্রতি অন্যায় করা হবে বল? কেন দিতে পারবি না? কিসের অভাব আছে তোর? তুই বলছিস এই কথা? হ্যাঁ, আমি বলছি। কারোর জন্য কারো জীবন থেমে যায় না রে। এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না, প্লিজ। আমি জীবনটা নষ্ট করছি তোকে কে বললে? হ্যাঁ, আমি তো বেশ ভালো আছি। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খারাপ আছি? একদম কথা ঘোরাবি না। আমি কথা ঘোরাচ্ছি না রে। দেখ, আমি তোকে খুব ভালো করে চিনি। তুই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নে না রে। তুই খুব ভালো একজনকে ডিজার্ভ করিস। একটা চর মারবো না যে নিজের হাজব্যান্ডের কথা ভুলে যাবি, বুঝেছিস? নিজের জ্ঞান নিজের কাছে রাখ। একটু বেশি বলছিস তুই। মায়ু একটু দমে যায়। তুই ভাবলি কিভাবে যে তুই মুখে কিছু না বলে আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সব জানি যে সেদিন কি হয়েছিল। নীল একটু থেমে যায়, কারণ জানে যে ও রেগে গেলে ওর মায়াপুরি ভীষণ ভয় পেয়ে যাবে। কারণ ও চেনে ওর মায়াপুরীকে, কতটা নরম মনের মেয়ে সে। আমি জানি সেদিন আঙ্কেলের ভীষণ শরীর খারাপ হয়েছে, যেইখানে অনেক টাকা প্রয়োজন ছিল, কিন্তু তোতে সেই মুহূর্তে অত টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। আর তখন তোর এই দুঃসম্পর্কের মাসি তোর পরের সন্ধান নিয়ে আসে। সে তোর বাবার চিকিৎসার জন্য টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ওই যে তোকে তাকে বিয়ে করতে হবে। তখন তুই রাজি হওয়া ছাড়া কোনো পথ ছিল না। আর আমি তখন স্ট্রাগল করছি আমার কেরিয়ার নিয়ে। আমার কাছে অত টাকা ছিল না যে তোকে আমি হেল্প করব, আর সেটা তুই খুব ভালো করেই জানতিস। তাই তুই আমাকে কোনো কথা না বলে শুধু একটা SMS লিখে পড়লি যে তুই একটা ভালো ছেলে পেয়েছিস আর তুই তাকে বিয়ে করে দেশের বাইরে চলে যাচ্ছিস। ব্যাস, এটুকুই। নীল আবারও থামল, তারপর আবারও বলতে শুরু করলো, তুই ভাবলি কি করে যে আমি তোকে এটুকু শুনেই ছেড়ে দিতাম? কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, আমি চাইলেও তোকে হেল্প করতে পারতাম না। আমার কাছে অত টাকাও ছিল না যে আমি আঙ্কেলের চিকিৎসার জন্য দিতে পারবো। তাই আমি পাহাড় সমান কষ্ট নিয়ে প্রেয়সীর ছেড়ে যাওয়া মেনে নিয়েছিলাম। দেখ কি আশ্চর্য বিষয়। আর সত্যি আমার কাছে কোনো কিছুর অভাব নেই, কিন্তু
পাশে বসে সারাদিনের কথা শেয়ার করার মতো কেউ নেই পাশে। মায়ু বিষাদগ্রস্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেখ, আজ তুই অন্য কারো। কি করবো আমি টাকা দিয়ে? ভাই দেশের বাইরে থাকে, তার লাইফ নিয়ে সে পিছে। মা বাবা তো কবেই আমাকে একা করে চলে গেছে না ফেরার দেশে। বিশ্বাস কর, আজ অনেক দিন পর, অনেক দিন, পুরো 5 বছর 4 দিন 10 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড পর তোর সঙ্গে দেখা। ভেবেছিলাম অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাবো, কিন্তু এই কথাগুলো আমি চেপে রাখতে পারছিলাম না রে। আজ পড়েই ফেললাম, যদি আর দেখা না হয়। নীলের এক ফোঁটা অশ্রু চোখের কার্নিস পেয়ে গড়িয়ে পড়ে মাটিতে। মৌরাকি যেন নিজের মধ্যে নেই। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা পুরো ঘটনা জানে, তাই সে একবারও তার খোঁজ নেয়নি। আজকে সে বুঝতে পারছে যে কেন এই মানুষটি এত হাসি খুশি থেকে নিজের দুঃখগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে যায়। অনেক ক্ষমতা মানুষটির, সৃষ্টিকর্তার এ কেমন খেলা সেই জানে। মৌরাকি চোখ বেয়ে নোনা জল অজর ধারা পেয়ে চলেছে। চোখ মোসমায়ু, তুই জানিস না আমি তোর চোখে জল সহ্য করতে পারি না। তাই তো সেই দিন আমি তোকে যেতে দিয়েছিলাম, যাতে আঙ্কেলের ট্রিটমেন্টটা ভালো হয়। তুই আর আঙ্কেল যেন দুজনেই ভালো থাকিস। আমি তো জানি যে এই পৃথিবীতে আঙ্কেল ছাড়া তোর আর কেউ নেই। বিশ্বাস কর, আমি একটু রাগ করিনি রে। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। আঙ্কেল সুস্থ, আমি আমি তাতেই অনেক খুশি রে। তুই বাবার খবর জানিস? তুই কি ভাবিস আমি জানি না? আমি তোর খবর প্রতি মুহূর্তে রাখি। আজ তুই তোর হাজব্যান্ডের সঙ্গে দীর্ঘ 6 মাস পর নিউ ইয়র্কে যাচ্ছিস দেখা করতে। কাজের জন্য তিনি এখন ওখানেই থাকেন, আর তুই মাঝে মাঝে যাস ওনার সঙ্গে দেখা করার জন্য। কিরে, ঠিক বললাম তো? কিভাবে জানিস এত খবর? থাক না, কিছু অজানা রহস্য। আবার যদি কোনোদিন দেখা হয় তখন না হয় বলবো, কিন্তু বিশ্বাস কর, আজ এইভাবে এখানে দেখা হবে তা হয়তো প্রকৃতির ইচ্ছা ছিল। বয়ে চলে সময় সময়ের মতো করে, কারোর জন্য অপেক্ষারত নয় সে। দেখতে দেখতে কত সময় পার হয়ে গেছে নিস্তব্ধতা জানান দিচ্ছে না। যেন প্রকৃতিও চাইছে দুটো মনের মানুষের যত গ্লানি আছে আজকে সব কিছু দূর হয়ে যাক, কিন্তু তা কখনো সম্ভব নয়। নীরবতা ভেঙে নীল বলে ওঠে, মনে পড়ে আমাদের সেই প্রথম দিনের ডেটের কথা? সে তুই কি ভয়টা এনে পেয়েছিলি যদি কেউ দেখে তোর বাবাকে বলে দেয় তাহলে কি হবে? দেখ, সেই দিনও বৃষ্টি হচ্ছিল, আর এই জন্যই আমাদের ক্লাসটা অফ হয়ে যায়। আর আমি তোকে বললাম চল বাইরে থেকে চা খেয়ে আসি। তুই কি অস্বস্তি বোধ করছিলি, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ, আজও সেই বৃষ্টি। তাই তো। দেখ, মাটিতে বৃষ্টির জলের গন্ধ কেমন মিশে রয়েছে, কেমন যেন শান্ত স্নিগ্ধ বাতাস বইছে। খুবই মনোরম পরিবেশ, তাই না? আজ আমার মনটা শান্ত হয়ে গেল রে। কতদিনের জমানো কথাগুলো আজ তোর সামনে উজাড় করে দিলাম। কখনো কষ্টে থাকবে না, বুঝলি? তাহলে যে আমারও কষ্ট হয় রে পাগলি। আস্তে আস্তে মৌরাক্ষী আর নীল আবার এয়ারপোর্টের ভিতরে চলে এলো। সব প্রাকৃতিক সংকট দূর হয়ে যাচ্ছে, আবার রাস্তাঘাট ঠিকমতো চলতে শুরু করেছে। এয়ারলাইন্স ঠিক চলতে আরম্ভ করেছে। মৌরাকি হঠাৎ করে নীলকে তার বাহুযুগল দিয়ে জড়িয়ে ধরে আছে। এতে নীল একদমই অবাক হয় না, যেন এটা হবারই ছিল। নীল আস্তে করে মৌরাকিকে নিজে থেকে ছাড়িয়ে তার ললাটে গভীরভাবে তার উষ্ঠদয় ছুঁয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে, ছাড় রে পাগলি, আর মায়া পারাস না। তাহলে কিন্তু আমি তোকে তোর বরের কাছে আর যেতেই দেবো না। সারা জীবনের জন্য এই বুকের পিঞ্জরের ভেতর ঢুকে রাখবো, বুঝলি? মৌরাকি স্নান গলায় বলল, সময়টা এখানে থেমে যেতে পারে না? কেন এমন সব পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়? সৃষ্টিকর্তা এত নিষ্ঠুর কেন বলতে পারিস? কোথায় নিষ্ঠুর? দেখ, আজ যদি দেখা না হতো তাহলে তো কত কথাই বাকি থেকে যেত, তাই না? তুই তো আর নিজে থেকে বলতিস না, তাই সৃষ্টিকথার হয়তো এমনই ইচ্ছা ছিল, তাই না? আর কি আমাদের দেখা হবে না? হবে হয়তো, এই রকমই কোনো বৃষ্টির ট্রেনে, কোনো এক এয়ারপোর্টে। দুজনে চলল দুজনের গন্তব্যস্থানে। এভাবেই হয়তো কোনো একদিন আবারও দেখা হবে নীল আকাশ ও তার মায়াপরীর। এইভাবেই চলুক দুটি মানুষের জীবন।